চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে আমাদের টিম টাইগার্স বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রথম দিনে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে। ফেভারিট কি বলা যায়? যাই হোক, এই দুই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আমি আজকের সাথে দেব চৌধুরী। ফার্স্ট, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। কি মনে হয় আপনাদের, বাংলাদেশ ভারতের সঙ্গে পারবে, জিততে পারবে? ভারত শক্তির বিচারে, নামের বিচারে, ফর্মের বিচারে, ট্যাকটিক্সের বিচারে এবং অন্যান্য যে কোনো ক্রিকেটীয় অ্যাসপেক্টে বাংলাদেশের চাইতে এগিয়ে। এই ধ্রুব সত্য না মানার কোনো কারণ নেই, কিন্তু খেলাটা ক্রিকেট বলেই খুব সামান্যতম হলেও সম্ভাবনা থেকে যায়। কি হবে যদি মুস্তাফিজ 6 উইকেট নিয়ে নেন? কি হবে যদি তানজিদ তামিম 80 বলে 130 রানের একটা ইনিংস খেলে দেন? কি হবে যদি আমাদের রিশাদ 5 উইকেট নিয়ে নেন? ভারতকে হারানো কঠিন, ভয়াবহ রকমের কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই সত্যটা মানা জরুরি। আর এর সব কিছু আপনি যখন ঠিকঠাক মতো করে ফেলতে পারবেন, তাহলে ভারতের মতো দলকেও হারানো সম্ভব। বাংলাদেশ হারিয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, দলের বর্তমান ফর্ম অনুযায়ী, ক্রিকেটারদের মাইন্ড সেট আপ অনুযায়ী এবং মোস্ট ইম্পর্টেন্টলি গেম যেভাবে রিসেন্ট টাইমে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে অ্যাপ্রোচ করছে, সেই অ্যাপ্রোচ যদি আমরা হিসেব করি, বাংলাদেশের সম্ভাবনা আসলেও কম। এটা না মানার বোধহয় কোনো কারণ নেই। আর সব কিছুর সঙ্গে যেটা সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে বেস্ট 11টা ঠিক কিভাবে সাজানো হবে, কাদেরকে রেখে সাজানো হবে, কোন স্ট্র্যাটেজিতে সাজানো হবে। সাকিব আল হাসান না থাকার ফলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। একজন এক্সট্রা বোলার নাকি একজন এক্সট্রা স্পিনার, এটা নিয়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা দোটানা রয়েছে। যেহেতু আমরা জানি যে দুবাইয়ের উইকেটগুলো তুলনামূলক পাকিস্তানের উইকেটের চাইতে একটু স্লো হয়, সেক্ষেত্রে স্পিনারদের একটা আধিক্য থাকার সম্ভাবনা আছে। ভারতীয় সাংবাদিকরা প্রেস কনফারেন্সে এমনও প্রশ্ন করেছেন যে ভারত যদি 3 স্পিনার খেলায় বাংলাদেশের প্রস্তুতি সেটার বিপক্ষে আছে কিনা। অর্থাৎ ভারত 3 স্পিনার খেলিয়ে দিতে পারে, এই সম্ভাবনা রয়েছে উইকেট বিবেচনায়। কারণ আপনারা অবশ্যই জানেন যে ভারতের যে স্কোয়াডটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে, সবগুলো দলের তুলনায় সবচেয়ে বেশি বিশেষজ্ঞ স্পিনার নিয়ে এসেছে ভারত। 5 জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। সো বাংলাদেশের ওই স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা সেট করা ইম্পর্টেন্ট, যে ভাই আমি 6 জন ব্যাটসম্যান বা 5 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবো, অথবা 6 জন ব্যাটসম্যান, 1 জন অলরাউন্ডার, 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবো। জাকের আলী অনেককে খেলানো হবে কি হবে না, নাসুমকে খেলানো হবে কি হবে না, এই প্রশ্নগুলোর উত্তর মেলানোটা খুব জরুরি এবং সঠিক ইকুয়েশন করে মেলানোটা জরুরি। পেস বোলিং লাইন আপে আপনি মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে ব্যাটিং এর কথা হিসেব করে একটু সেফ সাইডে থাকার জন্য সাকিবকে খেলাবেন নাকি নাহিদ রানার গতির প্রতি ভরসা রাখবেন, সেটার সিদ্ধান্ত নেওয়াটাও এখন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ সবকিছু মিলে বাংলাদেশকে নিজেদের সামর্থ্যের উপর ভরসা রেখে, নিজেদের দুর্বলতাকে পেছনে রেখে, অপোনেন্টের শক্তিমত্তাকে সমীহ করে তারপরেই একাদশ সাজাতে হবে। বাংলাদেশ ভারতের বিপক্ষে ভালো ফাইট করবে, আর ভালো ফাইট করতে পারলেই সিচুয়েশন তৈরি হবে যেখান থেকে ম্যাচ জেতা যায়। তবে সবার আগে লড়াইটা করতে হবে, এবং তারও আগে ভারতকে হারানো যায়, লড়াই করে ভারতকে হারাতে হবে, এই মাইন্ড সেট আপ থাকাটা জরুরি। আর এই মাইন্ড সেট আপই একটা দলকে অনেক পরিবর্তন করে দেয়, সেটা যে কোনো কন্ডিশনে হোক। যার বাস্তব উদাহরণ নিউজিল্যান্ড। ট্রাই নেশনে কি খেলেছে আপনারা দেখেছেন, কি অসাধারণ পারফরমেন্স। প্র্যাকটিস ম্যাচ সহ 4টা ম্যাচ নিউজিল্যান্ড খেলেছে, 300, তার মধ্যে 2টো চেস করে কনভিনসিংলি জিতেছে। একটাতে 330 করেছিল, সেটাও কনভিনসিংলি জিতেছে পাকিস্তানের সঙ্গে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা তারা জিতলো, এই ম্যাচের কোনো পর্যায়ে অ্যাকচুয়ালি মনে হয়নি পাকিস্তান ম্যাচটা বের করতে পারবে। আপনি যদি নিউজিল্যান্ডের ব্যাটিং এর কথা চিন্তা করেন, শেষ 12 ওভারে 127 করেছে তারা, শেষ 5 ওভারে 64 রান করছে। উইলিয়াং, যিনি সবশেষ 6 ওয়ানডেতে 60 রান করতে পারেন নাই, তার ক্যারিয়ারের 4th সেঞ্চুরি করেছেন। টম ল্যাথাম 60 বলে 50 করেছিলেন, পরের 44 বলে টম ল্যাথাম করেছেন 78। অর্থাৎ পরের ওই 78 করতে টম ল্যাথাম ব্যাট করেছেন 177 স্ট্রাইক রেটে। আপনি ভাবতে পারছেন? এর সঙ্গে আপনি গ্লেন ফিলিপসের 39 বলে 61 যোগ করে নিন। আর পাকিস্তান যে অ্যাপ্রোচে ব্যাট করেছে, বাবর আজম যে বাজে ব্যাট করেছেন, কিংবা ফাকর জামান যেভাবে ব্যাট করেছেন, কখনো মনে হয়নি যে তারা আসলে 320 চেস করে জেতার জন্য খেলছেন। খুশদিল শাহ, যিনি বিপিএলও রংপুর রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করছিলেন, তার চমৎকার একটা ইনিংস বৃথা গেছে।
সালমান আলী আগা উইকেটে এসেই ম্যাচ জেতার তাড়না ছিল তার মধ্যে, তার ব্যাটিং সেটা দেখা গেছে, তার ইনিংসও বৃথা গেছে। সব মিলে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন দুই রকম ভাবে পুরো ম্যাচটা অ্যাপ্রোচ করেছে। এই সালমান আলী আগা কিংবা খুশদিল শাহ তারা একরকম ভাবে ম্যাচটা দেখেছেন, বাকিরা আরেক রকম ভাবে ম্যাচটা দেখেছেন। অর্থাৎ দলের যে সমন্বয়, দলের যে স্ট্র্যাটেজি, সেটা কি ছিল এটা আমি ঠিক বুঝতে পারিনি। হোয়াট এভার ইট ইজ, পাকিস্তান ম্যাচ হেরে গেছে, স্বাগতিক হিসেবে এটাই সবচেয়ে বড় খবর। এবং তার চাইতেও বড় খবর, নিউজিল্যান্ড বাংলাদেশ এবং ভারতের জন্য, বাংলাদেশের জন্য তো ডেফিনেটলি, ভারতের জন্য একটা বড় থ্রেট হয়ে থাকবে, এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। কেননা পাকিস্তান, বাংলাদেশ, ভারত কিংবা দুবাই, এই কন্ডিশনের সঙ্গে যে দলগুলো সবচেয়ে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে তার একটা হচ্ছে নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ডের দিক থেকে অন্য সব টিমগুলোকে খুব সাবধানেই থাকতে হবে।